আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের টক্সিকোলজি বিষয়ক আলোচনা আমাদের ফরেনসিক মেডিসিন থেকে। আজকের ক্লাসে যে সকল শিক্ষার্থী বন্ধুরা উপস্থিত আছেন সবাইকে অনেক অনেক সালাম, আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভেচ্ছা জানাই। টক্সিকোলজি কিন্তু ফরেনসিক মেডিসিনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। আমরা যখন ফরেনসিক মেডিসিন পড়ি আমরা প্রত্যেকটা বিষয় আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে হয়, প্রত্যেকটা বিষয় আমাদের খুঁটিয়ে খুঁটিয়ে কিন্তু পড়া লাগে। তো তার মধ্যে আমাদের টক্সিকোলজি বা বিষ বিজ্ঞান বিষয়টা নিয়ে খুব গুরুত্ব দিয়ে আমাদের পড়া লাগে। আমরা আজকে টক্সিকোলজি থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা বেশ কিছু টপিক পড়ব টক্সিকোলজি থেকে। আমরা এক নজরে আমাদের সিলেবাসে, আমাদের ডিএইচএমএস এর চতুর্থ বর্ষের ফরেনসিক মেডিসিনের সিলেবাসে যে টপিকগুলো আছে সেই টপিকগুলো একটু দেখে নিই। প্রথমে রয়েছে বিষ নিয়ে আলোচনা, বিষক্রিয়ার সাধারণ চিকিৎসা প্রণালী, চিহ্ন ও লক্ষণাবলী। এরপর আছে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিডের ক্ষয়কারক বিষক্রিয়া। অজৈব বিষের মধ্যে রয়েছে ফসফরাস, আর্সেনিক, ডিডিটি অ্যান্ড রিন। সেরিব্রাল বিষের মধ্যে রয়েছে অ্যালকোহল, ক্লোরোফর্ম, ধুতরা, ক্যানাবিস ইন্ডিকা, সায়ানাইডস। অর্থাৎ আমাদের ব্রেইনের মধ্যে এগুলো বিষক্রিয়া তৈরি করে। কার্ডিয়াক বিষ, কার্ডিয়াক মানে হলো হার্টে আক্রমণ করে যে বিষগুলো, অর্থাৎ যে বিষগুলো খাওয়ার পরে বা গ্রহণ করার কারণে হার্টে সমস্যা হয়, হার্টকে আক্রমণ করে, হ্যাঁ, হার্টকে অ্যাটাক করে যে বিষগুলো, এগুলোকে বলা হয় কার্ডিয়াক বিষ। কার্ডিয়াক বিষগুলো কি কি? অ্যাকোনাইট, ডিজিটালিস, হলুদ ওলিয়েন্ডার এবং অ্যাসফিক্সিয়ান্স বা শ্বাসরোধক, মানে যেগুলো যেগুলো গ্রহণে শ্বাস আটকে যায়, শ্বাস বাধাপ্রাপ্ত হয়, কেরোসিন তেল এবং সাপের বিষের কারণে হতে পারে। প্র্যাকটিক্যালের মধ্যে বেশ কিছু বিষয় আছে, বিষাক্ত উদ্ভিদ ও পরিচিতি এবং এটার শনাক্তকরণ এবং মেডিকেল লিগাল ইন্টারেস্ট এর এক্স রে ফিল্মের ব্যবহার। তো মোটামুটি এগুলো হচ্ছে আমাদের টক্সিকোলজির যে টপিকগুলো। এই টপিকগুলো আমরা যতটুকু সম্ভব আজকে আলোচনা করার চেষ্টা করব। আমরা সর্বপ্রথম পয়জন কি সেটা একটু জানি, যেহেতু আমরা বিষ নিয়ে পড়ব। A poison can be described as any substance which, when introduced into or absorbed by a living organism, destroys life or injuries health. অর্থাৎ এটা যদি জীবিত কোনো সত্তা গ্রহণ করে, জীবিত কোনো প্রাণী বা উদ্ভিদ যাই হোক, জীবিত কোনো সত্তা যদি কোনো বস্তু গ্রহণ করার কারণে জীবন সংকটের মুখে পড়ে যায় বা স্বাস্থ্যের ক্ষতি সাধিত হয়, তখন সেটাকে বলা হবে পয়জন বা বিষ। টক্সিকোলজি অর দ্য সায়েন্স অফ পয়জন, টক্সিকোলজি যেটাকে বলা হয় বিষ বিজ্ঞান, ইজ দ্য স্টাডি অফ দ্য অ্যাডভার্স ইফেক্ট অফ কেমিক্যাল। অর্থাৎ কেমিক্যালের যে ক্ষতিকর প্রভাব আছে সেটা নিয়ে অধ্যয়ন করা লাগে টক্সিকোলজিতে। অর ফিজিক্যাল এজেন্টস অন লিভিং অর্গানিজম, অর্থাৎ বলা হচ্ছে যে এটা কেমিক্যাল অথবা ফিজিক্যাল কোনো এজেন্ট যেটা জীবন্ত সত্তাকে কি করে, ক্ষতি করে, সেটা নিয়ে স্টাডি করাটাই হলো টক্সিকোলজি। আমরা সহজ বাংলায় বলতে পারি বিজ্ঞানের যে শাখায় বিষ ও তাহার প্রকৃতি এবং ক্রিয়া সম্পর্কে আলোচনা করা হয় তাকে বিষ বিজ্ঞান বলে। তাহলে বিষ কাকে বলে? আমরা সহজ বাংলায় যদি বলি, কঠিন তরল অথবা বায়বীয় যে বা সকল পদার্থ দেহের বাহিরে অথবা আভ্যন্তরিক প্রয়োগে স্থানীয়ভাবে শরীর বিনষ্ট হতে পারে কিংবা স্বাস্থ্যহানি ঘটতে পারে কিংবা মৃত্যু ঘটতে পারে, তখন ওই বস্তুগুলোকে বলা হবে বিষ। বিষ কি কি কাজে ব্যবহার করা হয়? বিষ কখনো কখনো একই উদ্দেশ্যে ব্যবহার করা হয় না। কিছু সময় বিষ আত্মহত্যার জন্য ব্যবহার করে, কিছু বিষ হত্যা করার জন্য, কিছু চুরি ডাকাতির জন্য, আর কতগুলো গর্ভপাতের জন্য। আবার আমরা জমিতে কিন্তু কীটনাশক বিষ ব্যবহার করি পোকামাকড়, ক্ষতিকর পোকামাকড়কে মেরে ফেলার জন্য। তাহলে আমরা আজকে পড়ছি টক্সিকোলজি থেকে। এখন টক্সিকোলজির মধ্যে আমাদের টক্সিনটা সম্পর্কে একটু ধারণা দিই। টক্সিকোলজির মধ্যে যেহেতু টক্সিন কথাটা আছে, হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টক্সিনস? A poisonous substance that is a specific product of the metabolic activities of a living organism and is usually very unstable, notably toxic when introduced into the tissues and the typically capable of inducing antibody formation. তাহলে এখানে এটাও বিষের কাছাকাছি সংজ্ঞা। হ্যাঁ, টিস্যুকে ক্ষতি করছে, তারপর হলো জীবন্ত জীবন্ত যে অর্গানিজম বা সত্তা আছে সেগুলোকে প্রভাবিত করছে এবং অনেক সময় এটা অ্যান্টিবডিও তৈরি করছে দেহে প্রবেশ করলে।
এরপর আমরা ভ্যানম কথাটাও বিষের একটা প্রতিশব্দ অর্থে আমরা ব্যবহার করি। ভ্যানম বলতে আসলে আমরা কি বুঝি? ভ্যানম দ্য পয়জনাস সিক্রেশন অফ অ্যান অ্যানিমেল produced by specialized glands that are often associated with spines, teeth, stings and other piercing device। অর্থাৎ ঢুকে যায় চোখা, মেরুদণ্ড হইতে পারে, দাঁত হইতে পারে, স্টিং বা কাটা হইতে পারে, পিয়ার্সিং ডিভাইস মানে ঢুকিয়ে দেওয়া যায় এ ধরনের কোনো কাটায় এই ভ্যানম থাকে। হ্যাঁ, বিশেষ করে প্রাণীদের মধ্যে থাকে, যেমন সাপের দাঁত থাকতে পারে। হ্যাঁ, এই ধরনের যেগুলো মানে শরীরে বিদ্ধকর যে বস্তুগুলো থাকে প্রাণীদের মধ্যে, এগুলোতে বিষ থাকে। দ্য ভেনম অ্যাপারেটাস মে বি প্রাইমারিলি ফর কিলিং অর প্যারালাইজ প্রি অর মে বি পিওরলি ডিফেন্সিভ অ্যাডাপ্টেশন। অর্থাৎ এই বিষগুলা যখন কোনো একটা প্রাণীর শরীরে ঢুকে যায় ভেনমগুলো, তখন যে প্রাণীর শরীরে ঢুকবে সেই প্রাণীটা প্যারালাইসিস অবস্থায় চলে যেতে পারে, এটা বলা হচ্ছে এখানে। সাম ভেনমস অলসো ফাংশন অ্যাজ ডাইজেস্টিভ ফ্লুইড। কোনো কোনো ভেনম আবার ডাইজেস্টিভ ফ্লুইড হিসেবেও কাজ করে। আচ্ছা, এরপরে আমরা ভোলাটাইল অর্গানিক পয়জন নিয়ে একটু পড়ি। ভোলাটাইল অর্গানিক পয়জন কি কি? ইথানল, তারপর ইথানল, ফরমালডিহাইড, অ্যাসিটালডিহাইড এবং নন ভোলাটাইল ইনঅর্গানিক অ্যানিয়ন্স পয়জনগুলো হলো হ্যালিডস, ডাইক্রোমেট, ক্লোরেটস, এজিডস, নাইট্রিক্স, সালফেট, ফসফাইড এবং সায়ানাইড। হোয়াট আর ইনঅর্গানিক পয়জন? নন ভোলাটাইল ইনঅর্গানিক অ্যানিয়ন্স পয়জন কি কি বলেছিলাম? হেলিডস, ডাইক্রোমেট, ক্লোরেটস, এজাইডস, নাইট্রাইটস, সালফেট, ফসফাইড, সায়ানাইড এক্সেট্রা। আর নন ভোলাটাইল ইনঅর্গানিক ক্যাটনস পয়জনস কি পেয়েছিলাম আমরা? মার্কারি, আর্সেনিক, বেরিয়াম, থেলিয়াম, লেড, অ্যান্টিমনি, বিসমাথ, এগুলো। এখন আমার স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন আপনারা? দেখা যায়? কেউ একজনে যদি একটু আনমিউট হয়ে যদি একটু বলেন স্ক্রিনটা কি দেখতে পাচ্ছেন? হোয়াট আর অর্গানিক ভার্সেস ইনঅর্গানিক পয়জন। আমরা অর্গানিক এবং ইনঅর্গানিক পয়জনের আসলে পার্থক্যটা কি সেটা একটু দেখার চেষ্টা করি। ক্লাসিফিকেশন বেসড অন কেমিক্যাল নেচার, organic chemicals are more soluble in lipid and therefore can usually pass through the lipid-rich cell membrane more readily than can inorganic chemicals. As a result, organic chemicals are generally absorbed more extensively than inorganic chemicals. তাহলে এখানে অর্গানিক কেমিক্যালস হচ্ছে সাধারণত হচ্ছে যে খুব বেশি পরিমাণে দ্রবীভূত হয়। আচ্ছা, এরপরে আমরা তিন ধরনের অ্যাসিড নিয়ে আজকে আমরা পড়ব। তার আগে আমরা একটু বিষের একটু শ্রেণীবিভাগ নিয়ে একটু পড়ি। আমরা করসিভ বিষের কথা যদি আমরা হিসাব করি, করসিভ বিষের মধ্যে আমরা পাচ্ছি অজৈব, সালফিউরিক অ্যাসিড মানে যেগুলো শরীরে ক্ষত তৈরি করতে পারে, হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। আমরা মূলত এই তিনটে অ্যাসিড নিয়ে আজকে আলোচনা করবো ইনশাল্লাহ। আর এগুলো হলো অজৈব অ্যাসিড। আর জৈব অ্যাসিডের মধ্যে আমরা কার্বলিক অ্যাসিড, অক্সালিক অ্যাসিড, গাসিয়াল, অ্যাসিটিক অ্যাসিডের কথা আমরা পাই। আর ধাতব অ্যাসিডের মধ্যে আমরা পটাশিয়াম সায়ানাইড, ফেরিক ক্লোরাইড এগুলো পাই। আর ইরিটেন্ট বা উত্তেজক যে অ্যাসিডগুলো অজৈবিক ধাতব যেগুলো আর্সেনিক, সীসা, মার্কারি এগুলো পাচ্ছি আমরা। অজৈবিক অধাতবের মধ্যে আমরা পাচ্ছি ফসফরাস, এগুলো ফসফরাস ধাতু, এটাকে যদিও বা অধাতব লেখা কেন হয়েছে বই, এটা আসলে আমি বলতে পারবো না, তবে এটা আসলে ধাতু। জৈবিক উদ্ভিদের ক্ষেত্রে হলো রেরির বিষ। আর জৈবিক প্রাণীদের ক্ষেত্রে আমরা পাই বিভিন্ন স্নেক ভেনম বা সাপের বিষ এবং ক্যান্থারাইটিস। জৈবিকের ক্ষেত্রে আমরা এড্রিন এবং ডিডিটি এগুলো পাই, এগুলো হলো ইরিটেন্ট বা উত্তেজক। আর সেরিব্রালের ক্ষেত্রে আমরা কি পাই? আমরা নার্কোটিক্স পাই, যেমন ওপিয়াম এবং ওপিয়ামের যে অ্যালকালয়েডগুলো আছে উপকারগুলো সেগুলো হেরোইন, মরফিন এবং গাঁজা। এবং এব্রিয়েন্টের ক্ষেত্রে আমরা পাই অ্যালকোহল, ইথার, ক্লোরোফর্ম। ডেলিয়েন্টের ক্ষেত্রে আমরা পাই ধুতরা, বেলাডোনা, ক্যানাবিস ইন্ডিকা, হাইসিয়ামাস এগুলো। স্পাইনালের ক্ষেত্রে আমরা পাই নাক্স ভূমিকা, স্টিকনিন। পেরিফেলারের ক্ষেত্রে আমরা পাই কোনিয়াম, কুরারি এগুলো। কার্ডিয়াক বা হার্টে আক্রমণ করে যে বিষগুলো এখানে আমরা পাই ওলিয়ান্ডার, ডিজিটালিস, অ্যাকোনাইট এগুলো। শ্বাসরোধকারী আমরা যে বিষগুলো আমরা পাই কার্বন মনোঅক্সাইড, হাইড্রোজেন সালফাইড এগুলো আমরা পাই। আর ব্যবহারের বিভিন্নতার উপর বিষের বিভিন্ন ক্লাসিফিকেশন আমরা করতে পারি। যদি মার্ডার করার জন্য ব্যবহার করে বিষ, হত্যা করার জন্য, খুন করার জন্য অ্যাকোনাইট, আর্সেনিক, মার্কারি, নাক্স ভূমিকা, অ্যান্টিমনি, আফিম এগুলো হলো কি হত্যামূলক। আত্মহত্যামূলক কি কি? আফিম, আর্সেনিক,
ওলিয়ান্ডার, কপার সালফেট, পটাশিয়াম সাইনাইড, এগুলো মানুষ আত্মহত্যা করার জন্য অনেকে ব্যবহার করে। চুরি ডাকাতির জন্য দেখবেন অনেককে ওষুধ খাওয়াই দিয়ে অজ্ঞান করে দেয়। মলম পার্টিরা আছে রাস্তাঘাটে, ধুতরা, সিদ্ধি, ক্লোরোফর্ম এগুলো ব্যবহার করে। আর দুর্ঘটনামূলক অনেক সময় বাচ্চারা খেয়ে ফেলতে পারে বা যে কোনো দুর্ঘটনায় সাপে কামড় দিতে পারে, স্নেক ভ্যানমগুলো, অক্সালিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড, আফিম, আর্সেনিক কম্পাউন্ডস এগুলো। আর শিশু হত্যা করার জন্য অনেকে ব্যবহার করে আফিম, মাদার, তামাক এগুলো। তো আমরা আজকে 3 ধরনের বিষ নিয়ে আমরা আলোচনা করব ইনশাল্লাহ। আমরা সর্বপ্রথম যে বিষটা নিয়ে আলোচনা করব সেটা হলো কার্বনিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডের রাসায়নিক সংকেত কি? C6H5OH। কার্বনিক অ্যাসিডের আরেক নাম হলো ফেনল, বাংলায় আমরা বলি ফিনাইল। এবং এটার প্রাণঘাতী মাত্রা বলা হচ্ছে 1/2 আউন্স। যদি অ্যাপ্লাই করা হয় কোনো মানুষের মধ্যে, মানুষটা মারা যেতে পারে। 1 থেকে 4 ঘন্টার মধ্যে মারা যেতে পারে, সর্বনিম্ন 10 মিনিটের মধ্যে মানুষটা মারা যেতে পারে। কার্বনিক অ্যাসিডটা মূলত হলো করসিভ এবং জৈবিক অ্যাসিড। এখন কার্বনিক অ্যাসিড লোকালভাবে যখন ব্যবহার করা হবে, স্কিনে জ্বালা পোড়া হবে, মেমব্রেন ড্যামেজ হয়ে যাবে, এরপর সারফেস ইজ হার্ড, ক্র্যাকড, হোয়াইটিশ, স্টিফেন, ডিপ বার্নস হয়ে যাবে, অর্থাৎ গভীরভাবে পুড়ে কালো হয়ে যাবে। হোয়াইট opaque achier which is painless and falls off in few days leaving a brown stain। তারপর হলো নেক্রোসিস বা গ্যাংগ্রিন, এবং নেক্রোসিস পচন দেখা দিবে, গ্রিন হোয়াইট, ব্রাউন হোয়াইট হয়ে যাবে কালার, লাইজলের ব্রাউনিশ পার্পেল ডিসকালারেশন দেখা দিবে। তাহলে আমরা সহজ ভাষায় বলি যে কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ায় মৃত্যুর কারণগুলো যদি আমরা দেখি, তাহলে আমরা সেখানে পাবো যে হার্টের ফাংশন যদি বন্ধ হয়ে যায় কার্বলিক অ্যাসিড ব্যবহারের কারণে, সেক্ষেত্রে মৃত্যু হতে পারে। ইডিমা অফ গ্লটিসের কারণেও মৃত্যু হতে পারে, ব্রঙ্কোনিউমোনিয়ার মতো অবস্থা তৈরি হতে পারে। আর কার্বলিক অ্যাসিডের ব্যবহার যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব, আচ্ছা কার্বলিক অ্যাসিডের আমরা পয়জনিং ইফেক্ট একটু আমরা লোকালভাবে দেখলাম। একটু জিআইটিটা একটু পড়ি আমরা, স্লাইডের নিচের অংশটুকু। জিআইটি দেখেন, এখানে হেডলাইন দেওয়া আছে, হট বার্নিং পেন থাকে, মাউথ টু স্টোমাক অর্থাৎ মুখ থেকে পাকস্থলী পর্যন্ত একটা জ্বালা করে একটা ব্যথা থাকে, লেটার অ্যানেস্থেটিক, লিপস, মাউথ, টাং এগুলোর ক্ষেত্রে কি হয়, ওষ্ঠ, মুখ এবং আমাদের জিহ্বা করোডেড বিকামস হোয়াইট হার্ডেন্ড হয়ে যায়। ডিগ্লুটিশন অ্যান্ড স্পিচ পেইনফুল অ্যান্ড ডিফিকাল্ট, কথা বলাটাও অনেক কষ্টকর হয়ে যায়। নাউসিয়া, ভমিটিং, বমি টমি হয় বা বমি ভাব হয় 20% কেসের ক্ষেত্রে। রেসপিরেটরি সিস্টেমের ক্ষেত্রে কি হয়, পালমোনারি অ্যান্ড ল্যারেঞ্জিয়াল ইডিমা দেখা দেয়, অর্থাৎ এগুলোতে শোথ বা ফুলা চলে আসে। ব্রিদিং স্লো, শ্বাস প্রশ্বাস ছোট হয়ে আসে, অ্যান্ড লেবর্ড লিডিং টু রেসপিরেটরি ফেলিওর। তাহলে এই বিষয়গুলো আমরা দেখি, এগুলো দেখি আমরা কিসের ক্ষেত্রে, কার্বলিক অ্যাসিডের ক্ষেত্রে। আর কার্বলিক অ্যাসিড বিষ হিসেবে এবং বৈধভাবেও কিন্তু ব্যবহার করা হয়, ল্যাবরেটরিতে ব্যবহার করা হয় আমরা জানি। বিষ হিসেবে ব্যবহার করা হয় কখন, এটা আত্মহত্যা করার জন্য কেউ কেউ ব্যবহার করতে পারে, হত্যামূলক খুবই কম ব্যবহার হয়, কারণ এটার গন্ধটা অনেক তীব্র গন্ধ হয়, এটা কম ব্যবহার করা হয়। অনেকে ঘরে দেখবেন সাপ তাড়ানোর জন্য কার্বলিক অ্যাসিড রাখে, মনে করে যে তীব্র গন্ধ, এই গন্ধ হয়তো সাপ আসবে না, যদিও বা এটা সাইন্টিফিক কোনো ভিত্তি নাই। কার্বলিক অ্যাসিড রাখলে যে সাপ আসে না, এই কথা সাইন্টিফিক ভিত্তি নাই, যদিও বা আমাদের বই পুস্তকগুলোতে একটা সময় এটা খুব বেশি হাইলাইট করা হইতো। তবে আসলে কার্বলিক অ্যাসিডের সাপ তাড়ানোর কোনো ক্ষমতাই নাই। এটা একটা বিষয় গেল। দুর্ঘটনামূলক কারণেও অনেক সময় কার্বলিক অ্যাসিডের এটা দুর্ঘটনার কারণ হতে পারে। কার্বলিক অ্যাসিডের বৈধ ব্যবহার কি কাজে ব্যবহার করা হয়, সাবান তৈরিতে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসেবে কীটপতঙ্গ ধ্বংস করার জন্য, ইঁদুর সাপ তাড়ানোর জন্য অনেকে ব্যবহার করে, ঘা এবং বিশেষ করে যে কোনো ধরনের ঘা বা আলসারের চিকিৎসায় অনেকে ব্যবহার করে। আর হোমিওপ্যাথিতে এই ওষুধটার কিন্তু কার্বলিক অ্যাসিড আছে, কিন্তু এটা ব্যবহার করা হয় পটেন্সি করে। কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ার চিহ্ন এবং লক্ষণাবলী যদি আমরা দেখি, একটু আগে আলোচনা করলাম, এখানে আরেকটু আমরা পড়ি। স্থানীয়ভাবে টিস্যু নষ্ট করার ক্ষমতা রয়েছে এদের, স্থানীয় সংস্পর্শে ক্ষতের সৃষ্টি হয়, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের উপর ক্রিয়ার ফলে দেহ অবসন্ন হয়ে পড়ে, গলা এবং মুখের ভিতর জ্বালাপোড়া শুরু হয়, ঠোঁট সাদা বর্ণ ধারণ করে এবং গালের দুই পাশে অ্যাসিড গড়িয়ে পড়ার কারণে সাদা হয়ে যায়, মুখগহ্বরের যে শ্লেষ্মিক ঝিল্লি রয়েছে, জিহ্বা ও গলনালী স্ফীত, শক্ত ও সাদা বর্ণ হয়ে যায়, কথা বলতে কষ্ট হয়, গলায় ব্যথা অনুভূত হয়। তারপর বমির সাথে কার্বলিক অ্যাসিডের গন্ধ পাওয়া যায়, শ্বাস প্রশ্বাসে কষ্টবোধ হয়, গলবিল স্ফীতির কারণে শ্বাসরুদ্ধ হয়ে
মৃত্যু পর্যন্ত হতে পারে। এরপর হলো ওই যে বললাম যে শোথ হয়, ফুলে যায় আর কি, প্রস্রাবের পরিমাণ কমে যায়, প্রস্রাব করার কিছুক্ষণ পরেই প্রস্রাবের রং জলপাই তেলের মতো হয়ে যায়, সাথে রক্তও বের হয়, দেহের তাপমাত্রা হঠাৎ করে কমে যায়, কোলাপস অবস্থা দেখা দেয়, চোখের তারকা সংকুচিত হয়। আচ্ছা, এখন মৃতদেহে আমরা কি চিহ্ন পাবো? ধরেন কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ায় কেউ মারা গেল, সেক্ষেত্রে আমরা ডেড বডিতে কি কি চিহ্ন আমরা দেখব? আমরা মৃতদেহে প্রাপ্ত যে চিহ্নগুলো আমরা পাই, বহির্দৃশ্যে আমরা দেখি মুখ এবং মুখের চতুর্দিকে অ্যাসিড যেখানে লাগে ওই অংশগুলো সাদা হয়ে যায়। আমরা মুখের ভিতরে কি দেখি? আভ্যন্তরিক দৃশ্যে আমরা দেখি মুখ, জিহ্বা ও খাদ্যনালীর শ্বসনিক ঝিল্লির ক্ষত শক্ত হয়ে যায় এবং এগুলো স্ফীত হয়, ক্ষতের বর্ণ সাদা এবং ধূসর হয়, পাকস্থলীর গা ফুলা দেখা যায়, ক্ষতের বর্ণ সাদা হয়, শক্ত হয়, সাধারণত পাকস্থলী ছিদ্র হয়ে যায় না, মূত্রাশয়ে প্রদাহ পাওয়া যায়, রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যায়, দেরিতে মৃত্যু হলে মূত্রাশয়ের ভিতর রক্তক্ষরণের চিহ্ন পাওয়া যায়, অন্যান্য অঙ্গ যেমন ফুসফুস, ব্রেইন এবং এগুলো ঝিল্লি রক্ত সঞ্চিত অবস্থায় পাওয়া যায়। কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ার চিকিৎসা বর্ণনায় আমরা কি পাই? স্টোমাক টিউবের সাহায্যে পাকস্থলী শতকরা 10 ভাগ গ্লিসারিন সলিউশন যুক্ত পানি দিয়ে ধৌত করতে হয়। আর ডিমের সাদা অংশ মুখে দিয়ে প্রয়োগ করার কথা বলা আছে যেন অ্যাসিডটা তাড়াতাড়ি শোষিত না হয়। এই ধরনের কিছু কথাবার্তাও আছে কার্বলিক অ্যাসিডের চিকিৎসায়। আবার হৃৎপিণ্ডের ক্রিয়া সচল রাখার জন্য উত্তেজক দ্রব্য যেমন কফি ব্যবহার করা হয়, যন্ত্রণা কমার জন্য মরফিন ইনজেকশন দেওয়া হয়, শরীরের তাপ তো কমে যায় কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ায়, তাহলে তাপ ধরে রাখার জন্য গরম পানির ব্যাগ বোতল প্রয়োগ করা হয়। অনেক সময় শ্বাসকষ্ট হতে পারে, শ্বাসকষ্ট দূর করার জন্য অক্সিজেন দেওয়া লাগতে পারে, অনেক সময় আর্টিফিশিয়াল শ্বাসক্রিয়া চালানো দরকার হতে পারে, শিরায় 3 গ্রাম সোডিয়াম বাই কার্ব সহ স্যালাইন ইনজেকশন দেওয়া লাগতে পারে অনেক সময়, এগুলো হসপিটালে করে, কয়েকদিন পর্যন্ত মলদার দিয়ে খাদ্য দেওয়া উচিত। তাহলে এই ধরনের কিছু চিকিৎসা পদ্ধতির কথা বলা হচ্ছে তাই কার্বলিক অ্যাসিডের বিষক্রিয়ায় তথা কার্বলিজমের ক্ষেত্রে। তাহলে মোটামুটি এই ছিল কার্বলিক অ্যাসিড নিয়ে আলোচনা। আমরা আমাদের নেক্সট টপিকে যাব, সালফিউরিক অ্যাসিডের যে বিষক্রিয়া সেটা নিয়ে আমরা একটু পড়ার চেষ্টা করব। সালফিউরিক অ্যাসিড, আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের রাসায়নিক সংকেতটা একটু বলি। H2SO4, H2SO4 সব বড় হাতের হবে। আচ্ছা, সালফিউরিক অ্যাসিডের অপর নাম হলো অয়েল অফ ভিট্রিয়ল, ব্যাটারি অ্যাসিডও বলি আমরা কেউ কেউ। সালফিউরিক অ্যাসিড কি ধরনের বিষ যদি পরীক্ষায় আসে আমরা বলতে পারবো যে করসিভ এবং অজৈবিক অ্যাসিড। এরপর সালফিউরিক অ্যাসিডের প্রাণঘাতী মাত্রা 1 গ্রাম বা এটার সমপরিমাণ এবং বলা হচ্ছে স্বল্পতম মেয়াদ হলো 1 ঘন্টা, প্রাণঘাতী সময় সাধারণত 18 থেকে 24 ঘন্টা। আর সালফিউরিক অ্যাসিডের যে প্রতিক্রিয়ার ধরন, এটা স্থানীয় প্রতিক্রিয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। প্রত্যক্ষভাবে অ্যাসিডের সংস্পর্শে আসার ফলে টিস্যু সমূহের ক্ষয় হওয়া ও বিচ্ছিন্ন হইয়া পড়া স্বাভাবিক। খুবই ডেঞ্জারাস একটা, মানে খুব মারাত্মক করসিভ একটা মানে অ্যাসিড হলো এই সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, স্লাইডগুলো কি চেঞ্জ হচ্ছে আমার? আচ্ছা, সালফিউরিক অ্যাসিড ইজ করসিভ অ্যান্ড ক্যান কজ সিভিয়ার ইরিটেশন অর করসিভ ড্যামেজ ইফ ইনহেলড। অর্থাৎ এটা যদি কেউ গ্রহণ করে সেটা খুব করসিভ হতে পারে, ক্ষত তৈরি করতে পারে। সিমটমস মে ইনক্লুড লোকাল আই, রেসপিরেটরি ট্র্যাক ইরিটেশন, ইন্টেন্স কফিং, ল্যাক্রাইমেশন, হ্যাঁ, রাইনোরিয়া, চেস্ট টাইটনেস, মানে হলো যে কাশি হতে পারে, চোখ দিয়ে পানি পড়তে পারে, নাক দিয়ে পানি পড়তে পারে, বুকের মধ্যে চাপবোধ তৈরি হতে পারে। হ্যাঁ, তারপর হলো সালফিউরিক অ্যাসিডের বিষক্রিয়ার কারণে মৃত্যু হওয়ার কারণটা কি? কারণ হলো যে সালফিউরিক অ্যাসিডের বিষক্রিয়া যদি হয় কয়েক ঘন্টার মধ্যে কিন্তু শক দেখা দিতে পারে, গলনালী শ্বাসনালী প্রদাহিত হওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে, 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে রোগীর অতিরিক্ত ক্লান্ত হয়ে যাওয়ার কারণে, টক্সিমিয়া দেখা দিতে পারে। টক্সিমিয়া মানে হলো ব্লাডটা দূষিত হয়ে যাবে, ব্লাড দূষিত হয়ে গেলে কয়েকদিনের মধ্যে রোগী মারা যাবে। অভুক্ত থাকা, খাদ্যনালী প্রদাহ সংকোচনের কারণে অনেকদিন অনাহারে থাকার কারণে কয়েক মাস পরে রোগী মারা যেতে পারে। পেটের অসুখও হইতে পারে, কারণ অ্যাসিড যদি কেউ খেয়ে ফেলে গ্যাস্ট্রিক গ্ল্যান্ডগুলো স্থায়ীভাবে ধ্বংস হয়, ফলে আর খাদ্য হজম হয় না, আর খাদ্য হজম না হলে লোকটা তো মারা যাবেই। খুব ভয়াবহ রকম ক্ষত তৈরি করতে পারে এটা।
সালফিউরিক অ্যাসিড আত্মহত্যার জন্য ব্যবহার করে, আবার মার্ডার করার জন্য ব্যবহার করে, দুর্ঘটনামূলক কারণেও অনেক সময় কি হয় সেটা ক্ষতি বয়ে আনতে পারে। বিশেষ করে যুবতী মহিলারা আত্মহত্যা করতে অ্যাসিড অনেকে ব্যবহার করে। হত্যার ক্ষেত্রে বিশেষ করে খুব কম হয়, যদিও বা শিশু হত্যা এবং প্রতিশোধের জন্য অনেকে দেখবেন অ্যাসিড মেরে দেয় মুখের মধ্যে। অ্যাসিড মারার শাস্তি 90 দিনের মধ্যে, অ্যাসিড মারার বিচার 90 দিনের মধ্যে করতে হয় আর কি। এটা অ্যাসিড নিক্ষেপের শাস্তি, এবং সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড, ফাঁসিও হইতে পারে। তাহলে কেউ, বিশেষ করে আমরা দেখি যে বখাটে ছেলেরা অনেক সময় অনেক মেয়েদেরকে প্রেমের প্রস্তাব দেয়, রাজি না হলে অনেক সময় অ্যাসিড মারে। হ্যাঁ, প্রতিশোধ নেয় অনেক সময়। দুর্ঘটনামূলক অনেক সময় ভুল ক্রমে ওষুধ হিসেবে কেউ খেয়ে ফেলতে পারে, বাচ্চারা ভুল করে গায়ে ঢেলে দিতে পারে, খেয়ে ফেলতে পারে। রাসায়নিক কারখানায় অনেক সময় অ্যাসিড নিয়ে অনেকে কাজ করে, সেই নিঃশ্বাসের সাথে শরীরে যদি ঢুকে যায় সেক্ষেত্রে দুর্ঘটনা ঘটতে পারে। সালফিউরিক অ্যাসিডের বিষক্রিয়ার লক্ষণ এবং চিহ্নগুলো জানা জরুরি, সেগুলো একটু বলে নিই। মুখে তীব্র জ্বালাপোড়া হবে, যন্ত্রণা হবে। এরপর হলো মুখ দিয়ে অ্যাসিডের লালা নির্গত হবে, ঠোঁট জিহ্বা এগুলো পুড়ে ক্ষত সৃষ্টি হবে, দাঁত চকের মতো সাদা বর্ণ হয়ে যাবে, চিবুক এবং হাত জ্বালাপোড়া করবে। আক্রান্ত ব্যক্তি মোছার চেষ্টা করার সময় অ্যাসিড হাতেও লেগে যাবে। পরিধেয় যে কাপড় থাকবে, কাপড়ের সামনের দিকে অ্যাসিডের দাগ এবং পোড়া চিহ্ন পাওয়া যাবে। মানে খুবই খতরনাক একটা অ্যাসিড আর কি। এবং এটা যখন পেটে যাবে, পেটের ভিতর দিয়ে যে স্থানে যাবে, এটা পেটের ভিতর দিয়ে যে স্থানে যাবে ওই স্থানে কিন্তু জ্বালাপোড়া শুরু হবে এবং রোগী অস্থিরতার সাথে ছটফট করতে থাকবে। বমির সাথে প্রথমে অ্যাসিড বের হবে এবং পরবর্তীতে পাকস্থলীর বডি থেকে রক্তক্ষরণ হওয়ার কারণে বমির রং কফির রঙের মতো দেখাবে। গলা প্রদাহযুক্ত হবে, তলপেট সামান্য নড়াচড়া স্পর্শ করলে তীব্র যন্ত্রণাবোধ হবে, শ্বাসনালীর প্রদাহ হবে, উত্তেজনাজনিত কারণে ঘন ঘন কাশি উঠবে। এরপরে গলার স্বর বসে যাবে, এমনকি কথা বলাও বন্ধ হয়ে যাবে। গলনালী এবং শ্বাসনালী বন্ধের কারণে নিঃশ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যাবে, কোলাপস হয়ে যেতে পারে। আর আমরা পোস্টমর্টেম ফাইন্ডিং এর ক্ষেত্রে আমরা কি দেখি, মৃতদেহের মধ্যে ইরোজন অফ স্কিন, অ্যাঙ্কেল অ্যান্ড মাউথ, লিপস, অর্থাৎ আমরা মুখ, ঠোঁট, জয়েন্ট, চর্ম এগুলোর মধ্যে আমরা ক্ষত দেখি। করোজন অফ ট্রাকিয়া অ্যান্ড ল্যারিংস, ল্যারিংস এবং ট্রাকিয়ার মধ্যেও কিন্তু আমরা ক্ষত দেখি। এরপর ব্ল্যাকিশ শেয়ারিং অফ দ্য স্টোমাক, কালো কালো কিছু জিনিস আমরা দেখি পাকস্থলীর মধ্যে। তারপর হলো পারফোরেশন অফ স্টোমাক, পাকস্থলীটাকে অ্যাসিডে ফুটো করে দেয়। টক্সিক সুইলিং অফ দ্য লিভার অ্যান্ড কিডনিস, অর্থাৎ কিডনি এবং লিভারে বিষাক্ততার কারণে এক ধরনের ফোলা আমরা দেখি। তাহলে আমরা সালফিউরিক অ্যাসিডের বিষক্রিয়ায় ডেড বডির মধ্যে কি কি চিহ্ন দেখি। আমরা যদি ডেড বডি নিই, আমরা বাইরের দিকে দেখব যে ওই মানে অ্যাসিডের বিষক্রিয়ার শিকার যে ব্যক্তি হয়ে মারা গেল সেই ব্যক্তির চেহারাটা বিষণ্ণ ভাব, মুখের বাইরে অ্যাসিডের দ্বারা পোড়া বাদামি রঙের দাগ দেখব। যেসব স্থান অ্যাসিডের টাচে যাবে সেই সব স্থানেও ক্ষতচিহ্ন পাওয়া যাবে। অভ্যন্তরিক দৃশ্যে আমরা কি দেখব, মুখগহ্বর জিহ্বায় ক্ষতচিহ্ন পাওয়া যাবে। পেরিটোনিয়ামের ভিতর কফির মতো রক্ত পাওয়া যাবে। পাকস্থলীর গাত্রে প্রদাহের চিহ্ন পাওয়া যাবে, গাত্র ছিদ্রও পাওয়া যেতে পারে। এমনকি একটু স্পর্শে পাকস্থলীর যে শ্লেষ্মিক ঝিল্লি আছে ওগুলো ছিন্ন হয়ে যেতে পারে। ডিউওডেনামেও কম বেশি প্রদাহের চিহ্ন পাওয়া যাবে। পাকস্থলী যদি ছিদ্র হয়ে যায়, পার্শ্ববর্তী অর্গানে ক্ষতের চিহ্ন আমরা দেখতে পাবো তখন। আর সালফিউরিক অ্যাসিড যদি বিষক্রিয়া হয়, এখানে দেখেন মেডিকো লিগ্যাল অ্যাসপেক্টটা একটু দেখি আমরা। অ্যাক্সিডেন্টাল, সুইসাইডাল, হোমোসাইড ইজ রেয়ার, এগুলো তো সবগুলো বললামই। হ্যাঁ, ভিট্রিলিউস থাকে। আর মেডিকো লিগ্যাল ইম্পর্টেন্সের মধ্যে আমরা দেখি ভিট্রিলিউস। এরপর হলো অ্যাক্সিডেন্টাল ইন চিলড্রেন। আর এটার যদি আমরা বিষক্রিয়াটা যদি আমরা দেখি যে স্টোমাক, ধরেন কেউ সালফিউরিক অ্যাসিড খেয়ে ফেললো, কোনো কারণে পেটে চলে গেল, স্টোমাক অবশ্যই ওয়াশ করতে হবে। অ্যাসিড স্ট্রং হইলে, টিস্যুর গুরুতর ক্ষতি হলে স্টোমাক টিউব ব্যবহার করা ঠিক না এই সময়। পাকস্থলী হইতে অতিরিক্ত খাদ্য বের করার জন্য ইমিট্রিক্স প্রয়োগ করার কথা বলা হয়েছে। আচ্ছা, তরল অ্যামোনিয়া অল্প পরিমাণে ঘন ঘন খাওয়ানোর কথা বলা হচ্ছে। প্রচণ্ড প্রদাহ উপশমের জন্য ডিমের সাদা অংশ মুখ দিয়ে প্রয়োগ করার কথা বলা হচ্ছে। প্রচুর সাবানের ফেনা বা কার্বনেট অফ ম্যাগনেসিয়া 1 কাপ পানিতে 1 চামচ প্রতিবার বমির পর পান করানোর কথা বলা হচ্ছে। প্রয়োজনে কৃত্রিম উপায়ে আর্টিফিশিয়াল যে শ্বাস প্রশ্বাস সেটা চালানোর ব্যবস্থা করতে হবে। বিপদমুক্ত হলে হোমিওপ্যাথিক ওষুধ পালসিটিলার কথা বলা হচ্ছে।
যেহেতু পুরো টুরে যায়, কার্বোভেস, ক্যান্থারিস, অনেকগুলো ওষুধ আছে আমাদের সিমটোমেটিক, এগুলো আমরা ব্যবহার করতে পারি। আর সালফিউরিক অ্যাসিডের কিন্তু বৈধ ব্যবহার আছে। বৈধ ব্যবহারটা কি? সেটা হলো এই রাসায়নিক কারখানায় কিন্তু ব্যবহার করা হয়, ব্যাটারি তৈরিতে এটা ব্যবহার করা হয়। ঠিক আছে, আমাদের আজকের সর্বশেষ যে অ্যাসিডটা আমরা পড়বো সেটা হলো নাইট্রিক অ্যাসিড। আপনারা দেখতে পাচ্ছেন নাইট্রিক অ্যাসিডের কন্টেইনার, গ্যালন দেখতে পাচ্ছেন নাইট্রিক অ্যাসিডের, এবং জার বা বোতলেও নাইট্রিক অ্যাসিড রাখা হয়েছে। নাইট্রিক অ্যাসিডের সংকেত হচ্ছে HNO3, সবগুলো কিন্তু বড় হাতের। এখানে হাইড্রোজেন, নাইট্রোজেন, অক্সিজেনের একটা যৌগ আর কি। এখানে এটা অপর নাম, এটা সিনোনিম হচ্ছে নাইট্রিক অ্যাসিডাম। হাইড্রোজেন নাইট্রেট, যেটা হাইড্রোজেন আছে, অ্যাকোয়া ফর্টিস বলে। এটা মূলত করসিভ এবং অজৈব অ্যাসিড। এবং নাইট্রিক অ্যাসিডের যদি প্রাণঘাতী মাত্রা যদি আমরা দেখি, 2 গ্রাম বলা হচ্ছে। প্রাণঘাতী সময় মানে মারা যেতে সময় লাগে 12 থেকে 24 ঘন্টা এটার বিষক্রিয়ায়। তবে সবচেয়ে কম মেয়াদে পৌনে 2 ঘন্টার মধ্যেও কি মানুষ মারা যেতে পারে, অথবা 1 ঘন্টা 45 মিনিটের মধ্যেও মানুষ মারা যেতে পারে এটার বিষক্রিয়ায়। নাইট্রিক অ্যাসিডের প্রতিক্রিয়ার ধরন যদি আমরা দেখি, প্রতিক্রিয়াটা কিন্তু খুব বেশি, এবং যারা এই অ্যাসিডের টাচে যাবে, প্রত্যক্ষভাবে এই অ্যাসিডের সংস্পর্শে আসবে, তাদের টিস্যুগুলো ক্ষয় হবে এবং বিচ্ছিন্ন হয়ে যাবে। এবং নাইট্রিক অ্যাসিডের বিষক্রিয়ায় মৃত্যুর কারণ যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব যে কয়েক ঘন্টার মধ্যে শক দেখা দিতে পারে, গলনালী ও শ্বাসনালী প্রদাহিত হওয়ার কারণে শ্বাস বন্ধ হয়ে মৃত্যু ঘটতে পারে। অতিরিক্ত ক্লান্তি, অতিরিক্ত 24 ঘন্টার মধ্যে মৃত্যু হতে পারে। আর টক্সিমিয়া বা রক্ত দূষণের কারণে মৃত্যু হতে পারে। খাদ্যনালী প্রদাহ এবং সংকোচনের কারণে অনেকদিন অনাহারে থাকে রোগীটা, সে কারণে মৃত্যু হতে পারে, অনেকটা ওই সালফিউরিক অ্যাসিডের মতোই। আর পেটের অসুখে গ্যাস্ট্রিক গ্ল্যান্ড সমূহ স্থায়ীভাবে ধ্বংস হওয়ার জন্য খাদ্য হজম করতে পারে না, রোগীটা মারা যেতে পারে। তাহলে এখানে আমরা একটু পড়ি স্লাইডটা নাইট্রিক অ্যাসিড নিয়ে। সিভিয়ারলি ইরিটেট অ্যান্ড বার্ন দ্য স্কিন অ্যান্ড আইসেস উইথ পসিবল আই ড্যামেজ, মে কজ বিল্ড আপ অফ ফ্লুইড ইন দ্য লাং, পালমোনারি ইডিমা দেখা দেয়, মেডিকেল ইমার্জেন্সি, অ্যাবডোমিনাল পেন। নাইট্রিক অ্যাসিড forms may cause immediate irritation of respiratory tract, pain and dyspnea, followed by a period of recovery that may last several weeks. A relapse may occur, resulting in death caused by bronchopneumonia and pulmonary fibrosis. মূলত এগুলো হয় আচ্ছা। এখন বিষ হিসেবে নাইট্রিক অ্যাসিডের ব্যবহার যদি আমরা দেখি, তাহলে আমরা কি দেখি? আমরা আত্মহত্যা করার জন্য অনেকে ব্যবহার করে, এবং শিশু হত্যা করার জন্য প্রতিশোধের উদ্দেশ্যে অনেকে অ্যাসিড মেরে দেয়। নাইট্রিক অ্যাসিড দুর্ঘটনামূলক ভুল ক্রমে ওষুধ হিসেবে খেয়ে ফেলতে পারে, রাসায়নিক কারখানায় নিঃশ্বাসের সাথে শরীরে ঢুকতে পারে। আর নাইট্রিক অ্যাসিডের বৈধ ব্যবহার গবেষণাগারে ব্যবহার করে, স্বর্ণকারেরা স্বর্ণ পাকা করার জন্য এটা ব্যবহার করে। নাইট্রিক অ্যাসিডের বিষক্রিয়ার চিহ্নগুলো কি কি? মুখে জ্বালা পোড়া হবে, যন্ত্রণা হবে, অম্লস্বাদ অনুভূত হবে, মুখ দিয়ে অ্যাসিডের লালা নির্গত হবে, ঠোঁট এবং জিহ্বা পুড়ে যাবে, পুড়ে ক্ষতের সৃষ্টি হবে, দাঁত চকের মতো সাদা বর্ণ হয়ে যাবে, চিবুক এবং হাত পা জ্বালা পোড়া করবে, আক্রান্ত ব্যক্তি মোছার চেষ্টা করার সময় হাতেও লেগে যাবে, পরিধেয় বস্ত্রের সামনের দিকে অ্যাসিডের দাগ এবং পোড়া চিহ্ন পাওয়া যাবে, এবং এটা পেটে যাওয়ার পরে, উদরস্থ হওয়ার পর পেটের ভিতরে যে স্থান দিয়ে অ্যাসিডটা যাবে সেই স্থানে জ্বালা পোড়া হবে, রোগী অস্থিরতার সাথে ছটফট করতে থাকবে, ত্বক ও শ্লেষ্মিক ঝিল্লির উপর এই অ্যাসিড উজ্জ্বল হলুদ বর্ণের দাগ তৈরি করবে, বমনের সাথে প্রথমে অ্যাসিড বের হবে, পরে পাকস্থলীর গাত্র হইতে রক্তক্ষরণ হওয়ার কারণে বমির রং কফির রঙের মতো দেখাবে, তলপেট সামান্য নড়াচড়া ও স্পর্শ করলে তীব্র যন্ত্রণা বোধ হবে, শ্বাসনালীর প্রদাহ এবং উত্তেজনাজনিত কারণে ঘন ঘন কাশি উঠবে, শ্বাস প্রশ্বাসের সাথে শ্বাসনালীতে উত্তেজনা সৃষ্টি হবে, পরবর্তীতে শ্বাসকষ্ট আরম্ভ হয়ে শ্বাস বন্ধ হয়ে রোগীটা মারা যাবে, গলা প্রদাহযুক্ত হবে, গলার স্বর বসিয়া যাবে, এমনকি কথা কথা পর্যন্ত বন্ধ হয়ে যাবে, রোগীটার কোলাপস দেখা দিবে। আর নাইট্রিক অ্যাসিডের কারণে মারা যাওয়ার পরে মৃতদেহে কি 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 চিহ্ন আমরা পাই সেটা একটু বলি। এটাও সেম সালফিউরিক অ্যাসিডের মতোই, চেহারায় বিষণ্ণ ভাব, মুখের ভিতরে অ্যাসিডের পোড়া, উজ্জ্বল হলুদ বর্ণের ঝলসানো দাগ আমরা দেখব। যেসব স্থান অ্যাসিডের টাচে যাবে ওইসব স্থানেও ক্ষত চিহ্ন পাওয়া যাবে।
নাক এবং গাল বেয়ে বেয়ে যে ফেনা বের হবে সেই ফেনাটার কালারটাও হবে হলুদ। আর আমরা ভিতরের দিকে কি দেখব? মুখের ভিতরে মুখগহ্বরে জিহ্বায় আমরা ক্ষতের চিহ্ন দেখব। শ্লেষ্মিক ঝিল্লির উপর উজ্জ্বল হলুদ বর্ণের দাগ আমরা দেখব। পেরিটোনিয়ামের ভিতর আমরা কফির রঙের মতো রক্ত আমরা দেখব। পাকস্থলীর গায়ে প্রদাহের চিহ্ন দেখব। গাত্রে ছিদ্রও পাওয়া যেতে পারে, মানে পাকস্থলীটা ফুটো হয়ে যেতে পারে, পারফোরেশন হয়ে যেতে পারে। এমনকি একটু স্পর্শে পাকস্থলীর যে শ্লেষ্মিক ঝিল্লিগুলো থাকবে ওগুলা ছিন্ন হয়ে যেতে পারে। ডিডোনামেও কম বেশি প্রদাহের চিহ্ন আমরা পাবো। পাকস্থলী ছিদ্র হয়ে গেলে পার্শ্ববর্তী অর্গানে ক্ষতের চিহ্ন পাওয়া যাবে। গলনালী, পাকস্থলী এবং ডিডোনামে যে ক্ষত পাওয়া যাবে সেটার বর্ণ হলুদ হবে। এটা ট্রিটমেন্টটা কি হবে? নাইট্রিক অ্যাসিডের বিষক্রিয়ার চিকিৎসা কি হবে? এটা তীব্র, যেহেতু তীব্র অ্যাসিড, খুব একটা চিকিৎসার অবকাশ থাকে না, অনেকটা ক্ষতি হয়ে যায় এটার বিষক্রিয়া বা এটা যাদের শরীরে পড়ে। যেহেতু এটা পাকস্থলী এবং সংশ্লিষ্ট অর্গানসমূহে ক্ষত এবং ছিদ্র করে ফেলে, তাই এই সময় অ্যাস্টমাক টিউব আর ব্যবহার করা যাবে না। অ্যাসিড তরল করার জন্য প্রচুর পানি পান করা লাগবে। তখন মৃদু অ্যালকালি দ্বারা অ্যাসিডকে ক্রিয়াহীন করা দরকার। এক্ষেত্রে ম্যাগনেসিয়াম কার্বনেট এবং চুনের পানি ব্যবহার করা প্রয়োজন। তরল এমনই অল্প পরিমাণ ঘন ঘন সেবন করাইতে হইবে। প্রচণ্ড প্রদাহ উপশমের জন্য ডিমের সাদা অংশ মুখ দিয়া প্রয়োগ করিতে হইবে। অসহনীয় ব্যথা হইলে মরফিন ইনজেকশন প্রয়োগ করা লাগতে পারে। অবসন্নতার জন্য উত্তেজক ওষুধ, মানে রোগী যেহেতু খুব দুর্বল হয়ে যাবে, রোগীর মধ্যে একটু উত্তেজনা আনার জন্য বা একটু চঞ্চলতা আনার জন্য কোরামিন, ডিজিটালিস এগুলো ব্যবহার করা লাগতে পারে। তারপর হলো নিম্ন রক্তচাপ এবং পালস যদি কমে যায় গ্লুকোজ স্যালাইন ইনজেকশন দিতে হবে। শরীরের তাপ রক্ষা করার জন্য, শরীর যেহেতু ঠান্ডা হয়ে যাবে, হট ওয়াটার ব্যাগ ব্যবহার করা লাগতে পারে। কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা এবং অক্সিজেন প্রয়োগ করা লাগতে পারে। বিপদ মুক্ত হলে বা রোগী যেখান থেকে রেস্কিউ মুক্ত যখন হয়ে যাবে, সিমটম অনুযায়ী আমরা ইপিকাক, নাক্স ভূমিকা, ক্যাম্ফর, কফিয়া, ওপিয়াম এই ওষুধগুলো চাইলে আমরা করতে পারি। তো এই ছিল আমাদের নাইট্রিক অ্যাসিডের আলোচনা। আমাদের সময় আছে, আমরা চাইলে আরো কিছু টপিক নিয়ে পড়তে পারি। আমরা বিজ্ঞানের অনেকগুলো টপিক আমাদের আছে, সেই টপিকগুলো চাইলে আমরা করতে পারি। সে দেখি আর একটু দু একটা নতুন টপিক আলোচনা করা যায় কিনা। আমাদের আর কি কি আছে এখানে? ফসফরাস, আর্সেনিক, অ্যালকোহল, ক্লোরোফর্ম, অনেকগুলো টপিক দেখা যাচ্ছে এখানে। তারপর একটু সেগুলো একটু দেখি করতে পারি কিনা। এটা আমাদের আরো 6 মিনিট সময় আছে। আমরা ফসফরাস যদি আমরা হিসাব করি, ফসফরাস হচ্ছে একটা অধাতব অজৈবিক উত্তেজক বিষ। প্রাণঘাতী মাত্রা হচ্ছে 1 থেকে 2 গ্রেন, শিশুদের ক্ষেত্রে 4/1 গ্রেন। মৃত্যুকাল বা প্রাণঘাতী সময় হচ্ছে 4 থেকে 8 দিন বা তার চেয়েও বেশি, কম সময় হলো আধা ঘন্টা। ফসফরাস 2 রকম থাকতে পারে, একটা হলো যে লাল এবং অ্যালোট্রপিক ফসফরাস, এটা বিষাক্ত না। আর একটা হলুদ ফসফরাস, এটা খুবই বিষাক্ত। আচ্ছা, ইদানিং দেখবেন ইসরায়েল কিন্তু একটা নিষিদ্ধ অস্ত্র ব্যবহার করছে ফিলিস্তিনিদের উপর, সে তো ফসফরাস, এটাও একটা ফসফরাস টাইপ। ফসফরাসের বিষক্রিয়ার কারণে কেন মৃত্যু হয়? শক হতে পারে, অবসাদ হতে পারে বা কোলাপস হতে পারে, এবং টক্সিমিয়া হতে পারে, এই কারণে মৃত্যু ঘটতে পারে। আর ফসফরাসের ক্রনিক যে বিষক্রিয়ার লক্ষণগুলো, বিশেষ করে যারা দিয়াশলাইয়ের কারখানায় কাজ করে তাদেরকে ফসফরাসের বিষক্রিয়ায় আক্রান্ত হতে দেখা যায়। দীর্ঘদিন কারখানায় কাজ করার কারণে নিঃশ্বাসের সাথে এই বিষটা তাদের শরীরে ঢুকে, এবং অনেকগুলা লক্ষণ তাদের মধ্যে আমরা দেখতে পাই। কি কি দেখি আমরা? যারা ফসফরাসের কারখানায় কাজ করে, দিয়াশলাইয়ের কারখানায় যারা কাজ করে, তাদের মধ্যে বমি 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 ভাব, উদরের মধ্যে, পেটের মধ্যে একটা অস্বস্তি ভাব আমরা দেখি। শরীর আস্তে আস্তে শুকিয়ে যায়, দেহের ক্রমিক শীর্ণতা আমরা দেখি। দাঁতের মাড়ি ফুলে যায়, মাড়িতে এমনকি নিচের পাটির দাঁত ক্ষয়প্রাপ্ত হয়। সেই সাথে বমি ভাব, মলত্যাগ সহ পেটে জ্বালা পোড়া, ব্যথা, এগুলো আমরা দেখি। এই ফসফরাস বিষটা ব্যবহার করা হয় হত্যা করার জন্য, আত্মহত্যা করার জন্য। দুর্ঘটনার সময় অনেক সময় এটা ক্ষতি করে বসতে পারে আমাদের। ফসফরাসের বিষক্রিয়ার প্রাথমিক লক্ষণগুলো যদি আমরা দেখি, সেক্ষেত্রে আমরা দেখব যে এই ফসফরাস বিষটা গিলে ফেলার 2 ঘন্টার মধ্যে লক্ষণ দেখা দিতে পারে। প্রথমে আমরা গলায় দেখি, কণ্ঠনালীতে, পাকস্থলীতে, এবং পরে ক্রমান্বয়ে সারা পেটে গরম বোধ এবং জ্বালা পোড়া আমরা দেখি। মুখে রসুনের মতো স্বাদ লাগে তখন। শ্বাস প্রশ্বাসে রসুনের মতো গন্ধ বের হয়, বমি বমি ভাব, এবং পরে ক্রমাগত প্রচন্ড বমি হয়। বমির রং কফি বা হলুদ বর্ণের, অন্ধকারে এটা চিকচিক করে, রসুনের গন্ধযুক্ত বমি। চরম অবসাদ দেখা দেয়, গাত্রচর্ম ঠান্ডা এবং আঠালো, এই পর্যায়ে মৃত্যু পর্যন্ত আসতে পারে। রোগী বেঁচে গেলে অসুস্থতার দ্বিতীয় পর্যায়ে প্রবেশ করে।
দ্বিতীয় পর্যায়ে কি হয়, ব্যথা কমে যায়, পেটে সামান্য মাত্র ব্যথা থাকে, মাঝে মধ্যে বমি হয়, পায়খানা প্রায় বন্ধ থাকে। এই পর্যায়ে রোগীকে অনেক সময় অনেকটা সুস্থ মনে হয়। তবে 2-4 দিন অতিবাহিত হওয়ার পর পুনরায় আরো কিছু লক্ষণ দেখা দেয়, এটাকে বলা হয় তৃতীয় পর্যায়ের লক্ষণ। তৃতীয় পর্যায়ের লক্ষণে আমরা দেখি জন্ডিস দেখা দেয়, জন্ডিসের সাথে লিভারে ব্যথা থাকে, এটা ব্যথাটা বাড়ে, প্রস্রাবের পরিমাণটা কমে যায়, প্রস্রাব অনেক সময় বন্ধও হয়ে যায়, প্রস্রাবে অ্যালবুমিন রক্তের মিশ্রণ থাকে, রক্তের বর্ণটা প্রস্রাবটা হয়ে যায় রক্তের কালারের মতো। বমি এবং দাস্ত মানে পায়খানাটা আবারও শুরু হয়, এবং পায়খানার বমি এগুলোর মধ্যে রক্ত দেখা যায়। পেটের ব্যথা খুব মারাত্মক আকার হয়ে যায়, পালসটা দ্রুত হয়ে যায়, দুর্বল হয়ে যায়, বিকারগ্রস্ততা, প্রলাপ বকতে থাকে, খিঁচুনি হতে পারে, দেহতাপের গুরুতর অবনতি ঘটে, চেতনা লোপ পায় এবং মৃত্যু ঘটতে পারে। ফসফরাসের বিষক্রিয়ায় মৃতদেহে প্রাপ্ত যে চিহ্নগুলা সেগুলো একটু বলি। প্রথম পর্যায়ে যদি মৃত্যুবরণ করে, পরিপাকতন্ত্রের শ্বসনিক ঝিল্লিতে রক্ত জমতে থাকতে দেখা যায়, আবার নাও দেখা যেতে পারে। পাকস্থলীর ভিতর থেকে রসুনের মতো গন্ধ পাওয়া যায়, এটা একটা বৈশিষ্ট্য ফসফরাসের। তৃতীয় পর্যায়ে যদি মৃত্যুবরণ করে, দেহের ভিতরে ও বাইরে জন্ডিস লক্ষণ পাওয়া যায়, যকৃৎ বড় এবং হলুদাভ পাওয়া যায়। ওই যে একটু আগে বললাম, প্রথম পর্যায়ে, দ্বিতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ের লক্ষণ। যদি তৃতীয় পর্যায়ে লক্ষণ থাকা অবস্থায় রোগীটা মারা যায়, তাহলে তৃতীয় পর্যায়ে যে লক্ষণগুলো দেখা যায় ফসফরাসের বিষক্রিয়ায়, এগুলোই আমরা ওই ডেড বডির ভিতরে আমরা দেখব যে লিভারটা বড় হয়ে গেছে, লিভারটা হলুদ হয়ে গেছে, লিভারের উপরের দিকে এবং ভিতরে ছেঁড়া তালির মতো অংশ দেখা যাবে, রক্ত জমে আছে আমরা দেখতে পাবো, ত্বকের নিচে শ্লেষ্মিক ঝিল্লি এবং দেহের ভিতরে রক্তক্ষরণ আমরা পাবো, হার্ট এবং ইউরিনারি ব্লাডারের মধ্যে রক্ত জমাটবদ্ধ অবস্থায় আমরা পাবো, জরায়ুর ভিতরে রক্ত জমাট বাঁধা অবস্থায় আমরা পাবো। এখন ফসফরাসের বিষক্রিয়ায় যে চিকিৎসা, আমরা বলতে পারি যে পাকস্থলী থেকে অতিরিক্ত খাদ্য বের করার জন্য ইমিটিক্স দেওয়া লাগতে পারে, স্টমাক টিউব দ্বারা পাকস্থলীটা ধোয়া লাগতে পারে, এবং ধোয়ার জন্য 0.2 থেকে 0.3 ভাগ পটাশিয়াম পারম্যাঙ্গানেট লোশন লাগতে পারে। শুধুমাত্র পানি বা 0.1% কপার সালফেট দ্রবণ এখানে ব্যবহার করা লাগতে পারে। ব্যথা নিরাময়ের জন্য মরফিন ইনজেকশন বা প্যাথিডিন, এগুলো হচ্ছে ওই ব্যথা কমায় আর কি, এগুলো দেওয়া লাগতে পারে। রেনাল ফেলিওর হলে পেরিটোনিয়াম ডায়ালাইসিস বা হিমোডায়ালাইসিস করা লাগতে পারে। যকৃতের কার্যকারিতার জন্য গ্লুকোজ এবং হাইড্রোকর্টিসন 100 মিলিগ্রাম হলো শিরার মধ্যে প্রবেশ করানো দরকার হতে পারে। চর্বি এবং তেল জাতীয় খাবার, এমনকি দুধ জাতীয় খাবার, এগুলো কিছু সময়ের জন্য দেওয়া নিষিদ্ধ ফসফরাসের বিষক্রিয়া যদি হয় সেক্ষেত্রে। ফসফরাসের বৈধ ব্যবহার কখন? দেয়াশালায় প্রস্তুতের কারখানায় এটার বৈধ ব্যবহার হয়, পোকামাকড় মারার জন্য এটা ফসফরাস অনেক সময় ব্যবহার করা হয়। তা আমাদের সময়ও শেষ, আমাদের আলোচনাও শেষ হলো। এতক্ষণ ধরে যে সকল শিক্ষার্থী বন্ধুরা ধৈর্য ধরে আমাদের আলোচনাটা শুনলেন, আশা করি আপনারা বিষয়গুলো বুঝতে পেরেছেন। আলোচনাটা আশা করি সবাই, কারো বুঝতে সমস্যা হয় নাই। কারো যদি কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। আজকে যে আলোচনাটা করলাম, এখানে কোনো একটা টপিক আপনার বুঝতে সমস্যা হয়েছে, এই ধরনের যদি হয়ে থাকে আপনি কোশ্চেন করেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। কারো কি কোনো প্রশ্ন আছে? না স্যার। তো প্রশ্ন না থাকলে আমরা শেষ করে দিতে পারি, ঠিক আছে? আর যদি আপনাদের পার্সোনালি কোনো সমস্যা থেকে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আমি হেল্প করব।